নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের ২১৮তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথার গত কয়েকটি পর্ব ধরেই আমরা মহর্ষি লোমশের দেখানো পথে পাণ্ডবদের সাথে পরিব্রাজন করে চলেছি ভারতবর্ষের বিভিন্ন তীর্থক্ষেত্র। ভারতবর্ষের প্রাচীন সভ্যতা গড়ে উঠেছে বিভিন্ন নদীর কূলে উপকূলে। এ যে কেবলমাত্র সরস্বতী গাঙ্গেয় সভ্যতা মাত্র নয়, নন্দা অলকানন্দা হতে কৌশিকী সহ বিভিন্ন ছোট বড় নানান নদীর প্রান্তে ভারতবর্ষের তীর্থরাজি তার আপন মহিমায় সমুজ্জ্বল হয়ে উঠেছে। কেবলমাত্র ভারতবর্ষের তীর্থমাত্র যে নদীকূলবর্তী তাই বা আমরা কেমন করে বলি? বিভিন্ন পথের নানান প্রান্তে ভারতবর্ষের নানান তীর্থ মানুষের মহিমা, দেবতার মহিমায় সমুজ্জ্বল হয়ে উঠেছে। আমরা বলতে পারি সেই মহাকবির কথা ধরেই, পথের প্রান্তে আমার তীর্থ নয়, পথের দুধারে আছে মোর দেবালয়। মানবতার দেবালয়, মানবতার চিহ্ন পথ, পায়ের চিহ্ন পথেই ছড়িয়ে আছে নানান গাথায়, নানান কাহিনীর মধ্যে দিয়ে। সেই সমস্ত ঐতিহ্যশালী প্রাচীন গাথা, ঐতিহ্যপূর্ণ প্রাচীন সুপ্রাচীন কাহিনীগুলি মহর্ষি লোমশ একে একে শোনাচ্ছেন পাণ্ডবদের, শোনাচ্ছেন মহামতি যুধিষ্ঠিরকে। তাকে প্রস্তুত করছেন ভারতাত্মার সকল রস সঞ্চার করে, সমস্ত রস সংগ্রহ করে যিনি এক সময় শ্রেষ্ঠ অভিভাবকত্বের সম্রাটের পদ গ্রহণ করবেন, তেমনভাবেই তাকে যেন বর্তমান ভবিষ্যতের জন্য প্রস্তুত করে দিচ্ছে। এই আমরা দেখলাম মহর্ষি লোমশ এবার শোনাচ্ছেন পাণ্ডবদেরকে ঋষ্যশৃঙ্গ মুনির কথা। কোন অতীত কালের রামায়ণের প্রথম দিকের ঘটনা শোনাচ্ছেন মহাভারতের এই প্রান্তে বসে। কৌশিকী নদীর প্রাচীনতার সঙ্গে সঙ্গেই আমরা শুনছি সেই সব প্রাচীন কাহিনীগুলি। এখানে মহর্ষি লোমশ শোনাচ্ছেন বিভাণ্ডক মুনির কথা, শোনাচ্ছেন তার পুত্র ঋষ্যশৃঙ্গ মুনির কথা। এই যে ঋষ্যশৃঙ্গের কথা এসেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই কাহিনীটি মধ্যে এক অবরুদ্ধ যৌনতার প্রসঙ্গ এসেছে এবং সেটি প্রকৃতির প্রতিশোধ হিসেবেই কেমন করে মানুষের জীবনকে আক্রান্ত করে, তাই অনুপমভাবে আমাদেরকে শোনাচ্ছে মহাভারত। আমরা আরেক মহাকবি রবীন্দ্রনাথের কথাই আমরা যেন এই কাহিনীর পূর্বাভাস এমন করেই বলতে পারি। কতবার মনে ভাবি কি যে সে কে জানে, মনে হয় বিশ্বের যে মূল উৎস হতে সৃষ্টির নির্ঝর ঝরে, শূন্যে শূন্যে কোটি কোটি স্রোতে, এর রাগিনী শ্বেতা হতে আপন ছন্দের পিছু পিছু নিয়ে আসে বস্তুর অতীত কিছু। হেন ইন্দ্রজাল যার সুর যার তাল, রূপে রূপে পূর্ণ হয়ে ওঠে কালের অঞ্জলি পুটে। প্রথম যুগের সেই ধ্বনি শিরায় শিরায় উঠে রণরণি, মনে ভাবি
এই সুর প্রত্যহের অবরোধ পরে যতবার গভীর আঘাত করে, ততবার ধীরে ধীরে কিছু কিছু খুলে দিয়ে যায় ভাবি যুগ আরম্ভের অজানা পর্যায়। নিকটের দুঃখ দ্বন্দ্ব, নিকটের অপূর্ণতা, তাই সব ভুলে যায়। মন যেন ফিরে সেই অলক্ষ্যের তীরে তীরে, যেথাকার রাত্রি দিন, দিন হারা রাতে পদ্মের কোরক সম প্রচ্ছন্ন রয়েছে আপনাতে। ততবার ধীরে ধীরে কিছু কিছু খুলে দিয়ে যায় ভাবি যুগ আরম্ভের অজানা পর্যায়। এই যে কোন আরম্ভের, কোন ভাবি যুগের কোন আরম্ভ শুরু এক একটি কাহিনীর মধ্যে দিয়ে মহাভারত পদ্মকোরকের মতো আমাদের সামনে খুলে খুলে দেয়, তা আমরা ধৈর্য সহ প্রতিদিন একটু একটু করে শুনছি, সমৃদ্ধ হচ্ছি ভারত আত্মার সেই ইতিহাসকে স্মরণ করে। বিভণ্ডক মুনির আশ্রমের কথা বলছেন মহাভারত। সেখানে বিভণ্ডক মুনি শুদ্ধ চিত্ত মুনি, তাপসা ভাবেত্মন। তিনি এক বিরাট হ্রদের জলে তপস্যাময় স্থানে সুন্দরীতম উর্বশার গর্ভে ঋত সম্পাদন করে লাভ করেছেন পুত্র ঋষ্যশৃঙ্গকে। ঋষ্যশৃঙ্গের জন্ম মুহূর্ত আমরা শুনেছি গত পর্বে। তিনি জন্ম মুহূর্তেই জননী কর্তৃক বঞ্চিত হয়ে লালিত পালিত হয়েছেন সেই বনে হরিণদের মাঝে। ঋষ্য এবং শৃঙ্গ এই দুটি শব্দকে আমরা যদি একটু ভাগ করে একটু অর্থটাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা ঋষ্যশৃঙ্গ মুনির অদ্ভুত জন্ম বৃত্তান্তকে খুব স্পষ্ট করেই বুঝতে পারব। এখানে লোক পরিত্যক্ত হিসেবেই ঋষ্যশৃঙ্গ রয়েছেন এক বনে, তাকে ঘিরে রয়েছেন হরিণেরা। শৃঙ্গ মানে সিং যেমন বোঝায়, তেমনি সংস্কৃতে বা পুরাণে ঋষ্য শব্দের অর্থ উঁচু জায়গা, তাকেও বোঝানো হয়। অর্থাৎ জন্ম অর্থে মাথায় যদি কোনো কারো ছুচলো চিহ্ন থাকে, তাকেও শৃঙ্গ হিসেবে অভিহিত করা হয়। যদি আপনারা জয়দেবের সেই কবিতাটিকে একটুখানি স্মরণ করুন, তাব কার কামাল বারে নাখা উদ্ভূতম শৃঙ্গম, যেমন নৃসিংহের বর্ণনা করছেন কবি জয়দেব। বলছেন নখের মধ্যে দীর্ঘ নখকে শৃঙ্গের সাথে তুলনা করছেন, নৃসিংহের দীর্ঘ নখকে শৃঙ্গের সাথে তুলনা করা হচ্ছে, নাখা উদ্ভূতম শৃঙ্গম। ঠিক সেই রকম এই বালকটির শিরদেশটাও একটু ছুচলো আকারের ছিল বলে তাকে শৃঙ্গ বলা হয়েছে। শৃঙ্গ মানে যে সিং হতেই হবে এমন কোনো কথা নেই। আর ঋষ্য শব্দটির অর্থ কৃষ্ণসার মৃগ। কৃষ্ণসার মৃগ ব্রহ্মাবর্ত আর্যাবর্তের প্রতীক, এবং সেই প্রতীকেই ঋষ্যশৃঙ্গ নামকরণ রাখা হলো বিভণ্ডক মুনির এই সদ্যজাত পুত্রের। পুত্র লাভের পর বিভণ্ডক মুনির হয়তো কিছু অনুশোচনা হয়েছিল। নিজের তপস্যার চিত্ত পরিশুদ্ধ হবার জন্য তিনি আবার ভীষণ তপস্যায় ব্রতী হলেন। কিন্তু তার প্রতিক্রিয়াটা এমনই হলো যে পুত্র লাভের পর তিনি তার সদ্যজাত পুত্রটিকে নিয়ে এমন এক বনের গোপন গভীর গহন স্থানে এসে পৌঁছলেন,
যেখানে অন্য কোনো জনমানবের, বিশেষ করে কোনো নারী চরিত্রেরই সেখানে উপস্থিতি নেই। মহাভারত সেই জন্যই মন্তব্য করেছে, ঋষ্যশৃঙ্গ মুনি পিতা বিভাণ্ডকের মুখ ছাড়া আর কোনো মানুষকেই যেন দেখতে পেতেন না। না তেন দৃষ্টপূর্বান্ন পিতৃর অন্যত্র মানুষ, অর্থাৎ পিতা ছাড়া তিনি আর কাউকেই দিতে পারতেন না। পিতা সব সময় যেমন ধ্যানে তপস্যায় মগ্ন থাকতেন, পুত্রকেও সেই বাতাবরণে, পিতার বাতাবরণেই পুত্রকে তিনি মানুষ, আপন বাতাবরণেই তিনি পুত্রকে বড় করে তুললেন। স্বাভাবিকই পিতার গভীর ছায়াটা পুত্রের উপর সংক্রামিত হলো, এবং যার জন্য ঋষ্যশৃঙ্গ মুনি তার সর্বদাই তার জীবনটি, তার সারাটি কৈশোর, বাল্য, শিশুকাল হতে বাল্য অবস্থা, বাল্য হতে কৈশোর অবস্থা, এবং কৈশোর হতে এই যৌবনের প্রথম অবস্থা পর্যন্তই ব্রহ্মচর্যে নিবিষ্ট রইলেন। তস্মাৎস্য মনো নিত্যং ব্রহ্মচর্য ভবন নৃপ। পিতা ছাড়া আর কারো মুখ দর্শন করতে পারতেন না ঋষ্যশৃঙ্গ, যার জন্য আমরা এটা বুঝতে পারি, মহাভারতের এই মন্তব্য থেকে আমরা এই কথাটা বুঝতে পারি যে বন্য প্রাণীদের মধ্যে যদি তার জীবন কাটত, কিন্তু সেখানে মানুষ হিসেবে তিনি যাদেরকে দেখতে পারতেন সেখানে কোনো প্রকৃতির সংযোগ থাকত না, কোনো স্ত্রী চরিত্রকে তিনি সেখানে দেখেননি। কারণ বিভাণ্ডক নিজের তপস্যার জন্য এমন স্থান নির্বাচন করেছিলেন, সমস্ত মনুষ্য সংস্পর্শ রহিত এত দূর একটি গভীর গহন স্থানে, যেখানে তার 2-4 জন শিষ্য ছাড়া আর সহজেই কেউ আসার অনুমতি পেত না। আর ব্রহ্মচর্য এবং তপশ্চরণের সিদ্ধির সঙ্গে মানুষ হিসেবে আমরা এও তো শুনেছি মহাভারতের সূত্র হতে, ঋষ্যশৃঙ্গের জীবন স্থিরতা, ধীরতা, মৌনতা এবং সর্বপ্রকার বিকার রহিত, এবং এক এমন সারল্য জীবন যে তিনি যৌবনের প্রারম্ভেও স্থবরমতি বলেই আখ্যায়িত হয়েছেন মহাভারতে, বিভিন্ন পুরাণে। তার শরীরে যৌবনের কোনো অভিসন্ধি প্রকাশ পায়নি, এমন তিনি জীবনেও কখনো কোনো প্রকৃতির চিহ্ন মাত্র সেখানে লক্ষ্য করেননি। এমনই অবস্থায় ঋষ্যশৃঙ্গের জীবনে একটা ক্লাইম্যাক্স ঘটল, এবং তার জন্যই আমাদের একটু ফিরে তাকাতে হবে অঙ্গদেশে, অর্থাৎ বর্তমান বিহারে। যে কৌশিকী নদীকে আমরা এতদিন আগে দেখেছি, সেই কৌশিকী নদী বহমান হয়ে তিনি এই ঋষ্যশৃঙ্গের তটভূমির, ঋষ্যশৃঙ্গ আশ্রমের তটভূমি, বিভাণ্ডক ঋষ্যশৃঙ্গ আশ্রমের তটভূমি বেয়েই নিম্নভূমিতে বয়ে এসেছেন এই বিহারের, অর্থাৎ অঙ্গদেশে। এখানে এই ঋষ্যশৃঙ্গ বা বিভাণ্ডকের আশ্রমটিও এক তীর্থক্ষেত্র। এটি বর্তমান নেপালে। নেপালের যে রেসুঙ্গ, এটি ছিল সেই প্রাচীন বিভাণ্ডক ঋষ্যশৃঙ্গের আশ্রম। এই তপস্থল থেকে কৌশিকীর ধারা বেয়েই আমরা নেমে আসছি এবার ধীরে ধীরে অঙ্গদেশে। সেই অঙ্গদেশ থেকেই আবার আমরা ফিরে আসব ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমে, বিভাণ্ডকের আশ্রমে। অঙ্গদেশে তখন রাজত্ব করতেন দশরথ রাজার বিখ্যাত বন্ধু লোমপাদ রাজা।
আমরা রামায়ণে পরিভ্রমণ করছি। অঙ্গ বঙ্গ কলিঙ্গের যে আর্যায়ন ঘটেছে এবং তারপর অনেক ব্রাহ্মণেরা অঙ্গ দেশে প্রবেশ করে তাদের আচার বিচার এবং দর্শন প্রতিষ্ঠা করেছেন, এবং ব্রাহ্মণেরা অঙ্গ দেশে এতটাই শক্তিমান হয়ে উঠেছেন যে লোমপাদের সাথে তাদের একটা বিরোধ দেখছি সৃষ্টি হয়ে উঠেছে। তিনি ক্ষত্রিয় এবং ব্রাহ্মণদের মাঝে বিরোধের ইঙ্গিত আমরা কিন্তু মাঝে মাঝেই পাচ্ছি। যেমন আমরা বিশ্বামিত্র বশিষ্ঠের কাহিনীতে পেয়েছি, যেমন আমরা পরশুরামের কাহিনীতে পেয়েছি, এবং ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে শুনতে পাবো পরশুরামের কাহিনী। এগুলো হচ্ছে দীর্ঘ কাহিনী, বা অন্তত একটা বড় বড় কাহিনী, উল্লেখযোগ্য বড় বড় কাহিনী, যেখানে ব্রাহ্মণ্য শক্তির সাথে ক্ষত্র শক্তির মাঝে মাঝে বিদ্রোহ বা বিরোধের সঞ্চার ঘটেছে। যদিও ব্রাহ্মণ্য শক্তি এবং ক্ষত্র শক্তির মিলনে একটা প্রবল শক্তিমান রাষ্ট্রশক্তিরও আমরা ইতিহাস বা ঘটনা বা ঐতিহ্য দেখতে পাই, ঠিক সেরকম ইতস্ততভাবে নানান জায়গায় ব্রাহ্মণ এবং ক্ষত্র শক্তি বিরোধও আমরা দেখতে পাই। আশা সেই পাশাপাশি দুটো ঐতিহ্যশালী শক্তি যদি থাকে, সবসময় তাদের মধ্যে যে সাক্ষাৎ বা মিলন থাকবে বা নির্ভরতা থাকবে এমন কথা নয়, তাদের মধ্যে বিরোধও হবে। সেই বিরোধের একটা চিত্র আমরা দেখছি এই অঙ্গ দেশে বা বিহারে মহারাজ লোমপাদের রাজত্বে। লোমপাদ তিনি ব্রাহ্মণদেরকে শক্তিমত্তায় খুব অসন্তুষ্ট ছিলেন, এবং তিনি ব্রাহ্মণদের সঙ্গে দুর্ব্যবহারও করেছিলেন। তিনি ব্রাহ্মণ শক্তিকে সেভাবে মেনে নিতে পারছিলেন না, ফলত ব্রাহ্মণেরা তাকে পরিত্যাগ করেছিলেন, এবং যার ফল এমনটাই ঘটে গিয়েছিল যে লোমপাদের ব্রাহ্মণ বিরোধিতার পরে বা ব্রাহ্মণ বিরূপতার ফলে লোমপাদের রাজ্যে অনাবৃষ্টি দেখা দিল। সেখানে বৃষ্টি আর হচ্ছে না। বহুকাল অনাবৃষ্টি থাকলে লোমপাদ রাজা আবার সমস্ত ব্রাহ্মণদেরকে ডেকে পাঠালেন, যারা যাগযজ্ঞের প্রক্রিয়ায় বর্ষণের দেবতাকে সন্তুষ্ট করে তার রাজ্যে বর্ষণ নামিয়ে আনতে পারেন বিভিন্ন যাগযজ্ঞের প্রক্রিয়ার মাধ্যমে। ব্রাহ্মণেরা লোমপাদকে সরাসরি বললেন, আপনি ব্রাহ্মণদের সঙ্গে যে খারাপ ব্যবহার করেছেন তার প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে, এবং সেই প্রায়শ্চিত্ত মধ্যে সবচাইতে বড় যে কাজটি আপনাকে করতে হবে তা হলো ব্রাহ্মণ শ্রেষ্ঠ মহর্ষি ঋষ্যশৃঙ্গকে নিয়ে আসতে হবে আপনার রাজ্যে। একমাত্র ঋষ্যশৃঙ্গ মুনিই পারেন আপনাকে এই অনাবৃষ্টি থেকে রক্ষা করতে, কারণ তার কাছে সেই তপশক্তি আছে। কিন্তু তার ঋষ্যশৃঙ্গকে কোথায় পাওয়া যাবে? ব্রাহ্মণেরা জানালেন, তাকে আনাটা কিন্তু সহজ হবে না মহারাজ। তিনি বনের মধ্যে জন্মেছেন, বনের মধ্যেই তিনি বড় হয়েছেন, স্ত্রীলোক সম্বন্ধে তার কোনো ধারণাই নেই, এমনকি রাজ্য, সাধারণ মানুষ, এই সমাজ ব্যবস্থা এই সম্পর্কেও তার কোনো ধারণাই নেই। তিনি আপনার অর্থাৎ নিজের ব্রতে তপস্যায় তিনি মশগুল হয়ে আছেন, এবং সেই পরিচিত স্থানটি ছাড়া ঋষ্যশৃঙ্গ মুনির আর কোনো বিষয়ই কোনো অভিজ্ঞান নেই। অতএব আপনি এবার বিচার করে বুদ্ধি করে একমাত্র যদি তাকে আপনার রাজ্যে নিয়ে আসতে পারেন তবেই আপনার সংকট মোচন হতে পারে। ব্রাহ্মণদের কথা শুনে লোমপাদ তার মন্ত্রিমণ্ডলীদেরকে
মহারাজ লোমপাদ তার মন্ত্রিমণ্ডলীদের সঙ্গে এক গভীর মন্ত্রণায় বসলেন কিভাবে ঋষ্যশৃঙ্গ মুনিকে সেই সুদূর আশ্রম হতে, গভীর বনের আশ্রম হতে নিয়ে আসা যায়। যারা কর্মজ্ঞ, শাস্ত্রজ্ঞ এবং রাজনীতিজ্ঞ সেই সমস্ত মন্ত্রীদের সাথে আলোচনা করে মহারাজ লোমপাদ বুঝতে পারলেন যে তাকে এবার কি করতে হবে। মন্ত্রী, আমাত্য, নীতিজ্ঞ, শাস্ত্রজ্ঞ তারা আলোচনায় বসে যে বিচিত্র মতামত দিয়েছেন এবং সেই মতামত শুনে মহারাজ লোমপাদ নিজে এক জটিল সিদ্ধান্ত নিলেন, একটা কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি তার রাজ্যের যে সমস্ত অঙ্গনারা রয়েছেন, পুরাঙ্গনারা রয়েছেন, তাদেরকে ডেকে পাঠালেন। তাদের মধ্যে যারা প্রধান সুন্দরীতমা তাদেরকে ডেকে পাঠালেন। তাদের এমন গুণ আছে যে তারা সমস্ত পুরুষকে বশ করতে পারেন। বেশ্যা সর্বতা নিষ্ণাতা বারমুখা মহীপতি। লোমপাদ, মহারাজ লোমপাদ তাদেরকে বললেন, যেমন ভাবেই হোক, যে কোনো উপায়ই হোক, বিভাণ্ডক ঋষির পুত্র মহর্ষি ঋষশৃঙ্গকে নিয়ে আসতে হবে এই রাজ্যে। এই বারাঙ্গনাদের মধ্যে এবার ভয়ের সঞ্চার হলো। তারা ভাবলেন, তারা যদি কথা না শোনেন, অর্থাৎ তারা যদি কাজ উদ্ধার না করতে পারেন, তাহলে তারা মহারাজ লোমপাদের রোষদৃষ্টিতে পড়বেন। আর যদি ওই দীর্ঘ তেজা অমিত বীর্য বিভাণ্ডকের, যিনি খুব ক্রুদ্ধ প্রকৃতির তপস্বী, তার পুত্রকে ও তার আশ্রম হতে, তার দৃষ্টির অন্তরাল হতে সরিয়ে আনাও কি সহজ কথা? বিভাণ্ডক মুনি আগুনের মতন অগ্নিসম দাও দাও করে জ্বলছেন। সেই অগ্নির হৃদয় হতে সুকুমার মতে ঋষ্যশৃঙ্গ মুনি, যিনি জাগতিক ব্যাপারে সম্পূর্ণ অনভিজ্ঞ, তাকে ওই আগুনের মধ্যে থেকে কি করে নিয়ে আসা যায়? যদি মহর্ষির কোপে পড়ি? এই বারাঙ্গনা পড়লেন উভয় সংকটে। একদিকে রাজ ভয়, অন্যদিকে ঋষি ভয়। বারাঙ্গনাদের যারা প্রবীণা তারা বসলেন পরামর্শে। অভিজ্ঞা যিনি বৃদ্ধা বারাঙ্গনা, তিনি নেতৃত্ব দিয়ে বললেন, মহারাজকে আমরা গিয়ে অনুরোধ করি যে আমাদের কতগুলো প্রয়োজনীয় জিনিসপত্র দিতে হবে। মহারাজ লোমপাদ সব শুনে বললেন, তোমাদের যা প্রয়োজন সব আমি মঞ্জুর করলাম, যা প্রয়োজন তোমরা তা নাও, কিন্তু যেমন করেই হোক মহর্ষি ঋষ্যশৃঙ্গকে তার পিতার আশ্রম হতে একলা তুলে নিয়ে আসতে হবে। সব বারাঙ্গনারা, বৃদ্ধা অভিজ্ঞা, তাদের নেত্রীর কথা অনুসারে তারা একটা দীর্ঘ নৌকোর মধ্যে একটা কৃত্রিম আশ্রম তৈরি করলেন। তার মধ্যে একেবারে আশ্রমের মতন বন, গাছপালা, ফল ফুল, পর্ণকুটির সাজিয়ে দেওয়া হলো। বিশাল দীর্ঘ এক নৌকোকে দেখলেই মনে হয় নদীবক্ষে হঠাৎ গজিয়ে ওঠা একটা দ্বীপ, এবং দ্বীপের মধ্যে ফল ফুল, বৃক্ষ, লতা পাতা, পাখি সমন্বিত এক মনোরম ঋষির আশ্রম। সেই নৌকোটি নিয়ে তারা রওনা দিলেন বিভাণ্ডক মুনির আশ্রমের দিকে। লক্ষ্য করবেন, এরা যাচ্ছেন অঙ্গদেশ অর্থাৎ বিহার হতে ঋষ্যশৃঙ্গের আশ্রমে সেই কোশী নদীর পথ ধরে। সেই কোশী কৌশিকী
যেখানে বর্তমান পাণ্ডবেরা এসে উপস্থিত হয়েছেন তীর্থ দর্শনের বাসনায়। বৃদ্ধা ও বিজ্ঞা সেই বারাঙ্গনা বিভাণ্ডক মুনির আশ্রমের কাছে এসে নৌকোটি কূলে বাঁধলেন। প্রথমেই তিনি লোক পাঠিয়ে খবর নিলেন কখন বিভাণ্ডক মুনি আশ্রমে থাকেন আর কখন তিনি আশ্রম হতে বাইরে বেরিয়ে যান। চরায়ামাস পুরুষৈ বিহারং তস্য বৈ মুনে। এরপর সময় বুঝে যখন বিভাণ্ডক মুনি তার প্রয়োজনে আশ্রমের বাইরে বেরিয়ে গেলেন, তখন সেই অভিজ্ঞা বারাঙ্গনা তার অসামান্য সুন্দরী কম বয়সী এক যুবতী কন্যাকে ঋষ্যশৃঙ্গ মুনির কাছে পাঠিয়ে দিলেন। মেয়েটি ভীষণ বুদ্ধিমতী। সে ঋষ্যশৃঙ্গ মুনির কাছে এসে মুনির তপস্যার কুশল প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ফল ফুল ঠিক মতন পাচ্ছেন তো? পিতা, আপনার পিতা বিভাণ্ডক কেমন আছেন তার কুশল সবিনয়ে জিজ্ঞেস করলেন। আর সেই তপস্বী সাজে সজ্জিত নববয়সী নবযৌবনা সেই বারাঙ্গনাটি। তারপর জিজ্ঞেস করলেন, আপনাদের বেদ পাঠ সাধ্যায় অধ্যয়ন কেমন চলছে? তারপর তপস্যার কৃচ্ছতা দেখে সেই সুন্দরী যুবতী জিজ্ঞেস করলেন যে আপনাদের তো ভীষণ কষ্ট, এত কষ্ট করে আপনারা তপস্যা করে যাচ্ছেন। তারপরে বললেন, একটু দূরে, এই আপনার আশ্রমের থেকে 3 যোজন ব্যাপী দূরে এক পর্বত আশ্রমের কাছে আমাদের একটি সুন্দর আশ্রম আছে। সেই আশ্রমে আমাদের স্বধর্ম যে আমরা কারো অভিবাদন গ্রহণ করি না, কিন্তু আমরা অন্যদের অভিবাদন করি। সেখানে আমি আপনাকে অভিবাদন জানাবো। আর আমাদের দ্বিতীয় ব্রত হলো আপনাকে আমি সাদরে আলিঙ্গন করব। ব্রতমেত ঈদৃশং ব্রহ্মণ পরিসজ্জত ভবান মায়া। ঋষ্যশৃঙ্গ সব শুনলেন এবং তার পিতার পরম্পরাগত শিক্ষায় তার হৃদয়ে একটা নতুন অনুভূতির সৃষ্টি এলো। তিনি দেখলেন এক নতুন ব্রাহ্মণ এসেছেন, তার আশ্রমে এসেছেন। ঋষ্যশৃঙ্গ তাকে নানান ধরনের প্রিয় ফল খাইয়ে অভ্যর্থনা করতে চাইলেন, কিন্তু সেই নবীন সন্ন্যাসী সমস্ত ফল পরিহার করে অসামান্য স্বাদু খাবার দাবার খাওয়ালেন ঋষ্যশৃঙ্গ মুনিকে। বললেন, আমরা অন্যের অভিবাদন অন্যের আশ্রমে গ্রহণ করি না হে তপস্বী। আমাদের ব্রত হচ্ছে আমাদের আশ্রমে অন্যকে আমন্ত্রণ করে নিয়ে অভিবাদন করানো। সেই মুনির ফল এত সুস্বাদু যা জীবনে কোনো দিন খাননি ঋষ্যশৃঙ্গ মুনি। ঋষ্যশৃঙ্গ মুনির মন বড় আনন্দে এবং এক অজানা রোমাঞ্চে ভরে উঠল। সেই নবীন তপস্বী তাকে মালা চন্দন পরালো, সুন্দর কাপড় পরতে দিল, উত্তম পানীয় পান করতে দিল। তারপর তার সাথে আমোদ ক্রীড়া হাস্য পরিহাসে তাকে ভীষণ আমোদিত করে তুলল। খেলার ছলে কতবার সেই তপস্বী ফলবতী লতার মতো নুয়ে পড়ল ঋষ্যশৃঙ্গের সামনে এবং তাকে বারবার গাঢ় আলিঙ্গনে ভরিয়ে তুলল। গাত্রৈশ্চৈ গাত্রাণি নিমেষবমানা সমাসশ্চাশ্চিল সাদৃশ্য অশৃঙ্গম। অসংখ্যবার দৃষ্টি আকর্ষণ করে সর্য বৃক্ষ এবং অশোক সহার শাখা নুয়ে লজ্জায় ভেঙে পড়ার মতন ঋষ্যশৃঙ্গের অন্তরে এক প্রলোভনের সৃষ্টি করল সচেতনভাবে। প্রলয় ভামাস সুতং মহর্ষি। ঋষ্যশৃঙ্গের জীবনে এমন ব্রাহ্মণ অতিথি আর কখনো আসেনি তার অরণ্য আশ্রমে।
কিংবা অদ্ভুত উপায়ে তার শরীরে এমন রোমাঞ্চ শিহরণও কেউ জাগিয়ে তোলেনি। তিনি বুঝতে পাচ্ছেন না তার শরীরে একটা কেমন অনুভূতি হচ্ছে, কেমন যেন একটা আকর্ষণ সৃষ্টি হচ্ছে, একটা রোমাঞ্চের সৃষ্টি হচ্ছে। তার তন্ত্রিতে তন্ত্রিতে শিহরণ বয়ে যাচ্ছে। এক চরম পুলকের মধ্যে ঋষশৃঙ্গকে জাগ্রত করে সেই অতিথি ব্রাহ্মণ সন্ধ্যায় অগ্নিহোত্রের ছলনায় চলে ত্যাগ করলেন ঋষ্যশৃঙ্গের সঙ্গ। তিনি বিদায় নিলেন ঋষ্যশৃঙ্গের কাছ হতে। বললেন, সন্ধ্যা সমাসন্ন, আমাকে এখন সন্ধ্যার অগ্নিহোত্রের জন্য আশ্রমে ফিরে যেতে হবে। সেই অতিথি, নবীন অতিথি সন্ন্যাসী চলে যাবার পর ঋষ্যশৃঙ্গের মন আকুল হয়ে রইল। তিনি এক ভাবনায় আচ্ছন্ন হয়ে রইলেন, সেই অপসৃয়মান তরুণ ব্রাহ্মণের ফিরে যাওয়া পথের দিকে তাকিয়ে। তিনি তার কথাই শুধু চিন্তা করতে রইলেন। তার ঘন উষ্ণায়িত নিঃশ্বাস, তার আর্ত বুকের আর্ত তাকে হাহাকার করে তুলে দিল। তামেব ভাবেন গতসন্ন্যা বিনিশ্বসন্নার্থ রূপেণ বভূব। আসন্ন শৈশব থেকে ঋষ্যশৃঙ্গ শুধুমাত্র তার পিতাকেই দেখেছেন। তার আজ্ঞাবহ হয়েই তিনি তপস্যায় ব্রহ্মচর্যে দিন কাটিয়েছেন। তার প্রণয়ের কোনো সংস্কার নেই, সেই সংস্কার কেমন তাও তিনি জানেন না। এই প্রথম এক ব্রাহ্মণের আলিঙ্গন তার হৃদয় উচাটন হয়ে উঠেছে। তার নিঃশ্বাস বাহিত হচ্ছে প্রণয়ত উচ্ছ্বাসী এক গভীর উষ্ণসায়। ঋষ্যশৃঙ্গের নূতন যৌবনের হৃদয় পরিশীলিত হয়েছে ব্রহ্মচর্যের মন্ত্রে, ব্রহ্মচর্যের যাপনে। পিতা ছাড়া তো তিনি কাউকেই দেখেননি। তার মধ্যে এমন একজন সুবেশ ব্রাহ্মণ তপস্বী। মহাভারতের কবি যেন কৌতুকের মধ্যে দিয়ে দেখাচ্ছেন যে এক রমণীক সান্নিধ্যে পুরুষের মন যে প্রাকৃতিক প্রতিক্রিয়া কেমন ভাবে হতে পারছে, সেটা মহাকবি আমাদের সামনে উপস্থাপন করছেন। দীর্ঘদিন তপস্যায় মগ্ন, প্রকৃতি হতে বিচ্ছিন্ন ঋষ্যশৃঙ্গকে বিকল করে, তাকে ভাবিত করে, তাকে আবিষ্ট করে। তা এই পুরুষের অবরুদ্ধ মনের মধ্যে যে এক নতুন বার্তা, প্রকৃতির এক নতুন বার্তা এনে দিলেন মহাকবি, এবং বলছেন প্রকৃতি বোধহয় এমনভাবে প্রতিশোধ নেয় অবরুদ্ধ পুরুষের চিত্তে। এবং তার ফল কি হলো আমরা এক্ষুনি দেখতে পাবো। কারণ দেখছি বিভাণ্ডক মুনি ফিরে এসেছেন আশ্রমে। তিনি দেখছেন সব কিছু লণ্ডভণ্ড, কোনো কিছুই হয়নি, কোনো কিছুর আয়োজনই সেখানে নেই। যা হবার কেমন যেন ছন্ন ছাড়া। তার দৃষ্টি হঠাৎ পড়ল তার পুত্রের দিকে। তিনি শিউরে উঠলেন। এ কি তার সেই পুত্র? তাকে যেন কেমন উন্মনা দেখাচ্ছেন। মহর্ষি বিভাণ্ডক পুত্রের দিকে এগিয়ে গেলেন। এরপর কি হলো শুনবো আগামী পর্বে। নমস্কার।